আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের একটি ক্লাস নেব। তোমরা অবশ্যই অবগত আছো, আমরা ধারাবাহিকভাবে ন্যাশনাল কলেজের স্কুল শাখার পক্ষ থেকে ধারাবাহিকভাবে প্রত্যেকটা বিষয় নেওয়া হচ্ছে এবং প্রত্যেকটা অধ্যায়ের 5টা 6টা 4টা করে ধারাবাহিকভাবে ক্লাস নেওয়া হচ্ছে। যদি কেউ ফলো করে আমার মনে হয় ওই অধ্যায়ের কোনো সমস্যা থাকবে না, সেভাবে ক্লাসগুলো নেওয়া হচ্ছে। আর তোমরা অবশ্যই অবগত আছো, আমি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের নবম অধ্যায় পড়াচ্ছি, যা হচ্ছে আলোর প্রতিফলন প্রতিসরণ। তোমরা নিচ্ছি অনলাইন ক্লাসে যে আমরা প্রকাশ্যে বা প্রত্যক্ষভাবে যে ক্লাসগুলো হচ্ছে না, সেটা অবশ্যই তোমরা অবগত আছো। সেটা হচ্ছে করোনার কারণে বা কোভিড-19 এর কারণে। এই করোনা ভাইরাসের কারণে আমাদের একটা স্বাস্থ্যবিধি মেনে চলতে হয়। একসাথে জড়ো হয়ে ক্লাস করা যাবে না, অথবা বিভিন্ন নিয়মকানুন মেনে চলতে হয় করোনা ভাইরাসের কারণে। সেই জন্য তোমাদেরকে বলবো, অবশ্যই বাইরে যখন যাও কোনো প্রয়োজনে, বিশেষ কোনো প্রয়োজনে অবশ্যই নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে রাস্তায় হাঁটতে হবে। আর রাস্তায় কোথাও স্পর্শ করবে না। বিশেষ করে কোথাও যদি স্পর্শ করার প্রয়োজন হয়, ধরার প্রয়োজন মনে অনুভব করো, তোমার শরীরের নাক, চোখ, মুখ এগুলিতে স্পর্শ করবে না। একটা বাসায় এসে ভালো করে সাবান দিয়ে 20 সেকেন্ড হাত ধুয়ে তারপর তোমার অন্যান্য কাজে হাত দিবে অবশ্যই। আর তোমাদের শারীরিক যত্ন অবশ্যই নিতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে। শুধু মাছ মাংস খেলে যে পুষ্টিকর খাবার হয় তা না, এর সাথে সাথে ছোট মাছ বা অন্যান্য উপকরণ, ডাল এগুলি খেতে হবে। তবেই তোমাদের শারীরিক বা মানসিক বিকাশ ঘটবে। মানসিক যদি কোনো ডিপ্রেশনে থাকা হয় বা কোনো সমস্যা থাকে বা অস্বস্তিকর মনে হয়, সেই জন্য তোমাদেরকে অবশ্যই বা বাসার ছাদে অথবা রাস্তার পাশে বা যে জায়গায় গেলে তুমি হাঁটা চলা করলে ভালো লাগে সেদিকে কাজ করতে। এবং এদেরকে বলবো অবশ্যই এখন ছেলে মেয়েদেরকে একটু বেশি সময় দিতে হবে, তাদের সাথে কথা বলতে হবে, খেলতে হবে। হ্যাঁ, সেই দিকে অবশ্যই সবাইকে নজর রাখতে হবে। এখন আমি ক্লাসে চলে যাচ্ছি। দেখো, আজকে নবম অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। প্রথম অধ্যায়ে আমরা পড়িয়েছিলাম যে প্রতিসরণ কাকে বলে। প্রতিসরণ এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে আলোক রশ্মি যখন যায়, গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় কাছে চলে আসে, সেই সম্পর্কে বলিয়েছি। আপাতন কোণ, প্রতিসরণ কোণ, অবিলম্ব, সেই সম্পর্কে আলোচনা করেছি। সেই সম্পর্কে আরেকটু আলোচনা করবো আজকে, যার কারণে এখানে দুইটি তথ্য পাওয়া যায়। একটা হচ্ছে ক্রান্তি কোণ, একটা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কি তোমাদের বাস্তব জীবনে প্রচুর ব্যবহার হয়। সেটা যদি দেখা যায়, সেটা অনেক। আমার লাইভ ক্লাসটা কি দেখা যাচ্ছে কিনা একটু মেসেজ করে জানাইবা অবশ্যই। ফাতিমা বেগম ইমি ম্যাডাম, ধন্যবাদ এত সুন্দর গোলাপ ফুল দেওয়ার জন্য। আচ্ছা, যাই হোক, ওই জায়গায় আমরা জানছি গত ক্লাসে যে ঘনমাধ্যম থেকে যদি হালকা মাধ্যমে আলোক রশ্মি আপাতিত হয়, প্রতিসরণের পর অবিলম্ব থেকে দূরে সরে যায়। যেমন এই প্রথম চিত্র, যে এটা হলো দ্বিতীয় চিত্র। কি ঘটনাটা ঘটবে একটু ভালো করে খেয়াল করতে হবে। তৃতীয় চিত্র, এটা হচ্ছে ঘনমাধ্যম আর উপরটা হচ্ছে হালকা মাধ্যম। ঘনমাধ্যম মনে করো পানি, উপরটা হলো বায়ু। যেমন আমরা যদি একটা নদীতে বা পুকুরে মাছ ধরতে যাই, তখন কি ঘনমাধ্যমে মাছ দেখা যায়। সেটা বায়ু মাধ্যম থেকে যখন আমরা দেখি, তখন ঘনমাধ্যম থেকে আলোক রশ্মি, মাছ থেকে আলোক রশ্মি আমাদের চোখে পড়ে, তখনই অভ্যন্তরীণ প্রতিফলন হতে পারে। যেমন একটা আলোক রশ্মি, আপাতিত রশ্মি এ ও দর্পণে ও বিন্দুতে আপাতিত হয়, আর এক্স ওয়াই হচ্ছে বিভেদ তল, আর ও এ হচ্ছে কি আপাতিত রশ্মি। আমরা প্রতিফলন অধ্যায়ে কিন্তু এই ব্যাখ্যাগুলি লিখেছি। এটা কি বলা হয়? আপাতন কোণ। যেহেতু ঘনমাধ্যম, আর এই এন ওয়ান হচ্ছে অবিলম্ব, এন ওয়ান হচ্ছে কি অবিলম্ব। আমরা পড়ছি গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে যখন যায়, অবিলম্ব থেকে দূরে সরে যায়, বেঁকে যায়। মনে করো সোজা যাওয়ার কথা ছিল, কিন্তু না গিয়ে এবার বেঁকে গেল।
এই বিও পথে প্রতিসরিত হলো, এই প্রতিসরিত রশ্মি। এখন যদি আপাতন কোণটা আরেকটু বড় নেই, এটা হচ্ছে যদি একটু বড় নেওয়া হয়, তখন দেখা যাবে প্রতিসরিত রশ্মি বিভেদ তল ঘেঁষে যাবে, অথবা প্রতিসরণ কোণটা 90 ডিগ্রি হবে। প্রতিসরণ কোণ কি হবে? 90 ডিগ্রি। সুতরাং যে আপাতন কোণের জন্য, দেখো এ ও একটি আপাতিত রশ্মি যা একটা কোণ উৎপন্ন করছে, সেটা যদি থিটা সি দেই আমরা, এই থিটা সিটা যে আপাতন কোণের জন্য প্রতিসরিত রশ্মি বিভেদ তল চলে যায়, ঘেঁষে চলে যায়, অর্থাৎ প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, সেই আপাতন কোণকে কি বলা হয়? সংকট কোণ বলা হয়। সুতরাং যাওয়ার কথা ছিল এইদিকে, কিন্তু গেছে বিভেদ তল ঘেঁষে। এখন যদি এটা কি প্রতিসরণ হলো, এটাতেও প্রতিসরণ হলো, এটাতেও প্রতিসরণ হলো, এখানে যদি আপাতন কোণটা আরেকটু বড় নেই, দেখো এ ও আরেকটু বড় নিলাম, তখন কি প্রতিসরণ না হয়ে প্রতিফলন ঘটবে। প্রতিসরণ না হয়ে প্রতিফলন ঘটবে। এই প্রতিফলনটা কি বলা হয়? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তার মানে এখানে একটা শর্ত পাওয়া গেল, দুইটা শর্ত পাওয়া গেছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য। একটা হচ্ছে ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে আপাতিত হতে হবে। দুই নম্বর হচ্ছে সংকট কোণ অপেক্ষা বড় কোণে আপাতন কোণ হতে হবে। আপাতন কোণটা কি? সংকট কোণ অপেক্ষা বড় কোণ। আমি যদি এটা থিটা ধরি, থিটার চেয়ে থিটা সিটা বড় থিটার চেয়ে, আর এখানে যদি আমি থিটা 1 ধরি, তবে থিটা 1টা থিটা সির চেয়ে বড়। থিটা 1টা থিটা সির চেয়ে বড় হওয়ার কারণে সেটা কি হবে? প্রতিসরণ না হয়ে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে। আমরা চিত্র দেখেই কিন্তু সংখ্যাটা লিখতে পারবো। রিফা নানজিম, ধন্যবাদ ক্লাসে আসার জন্য। তোমার অন্যান্য বান্ধবীদেরকে একটু জানিয়ে দাও, শেয়ার করে দাও যে ক্লাসটা আসার জন্য, কারণ ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিসরণ তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং একটু থাকে, দ্বিধাদ্বন্দ্ব থাকে যে প্রশ্নটা কেমন হবে। আচ্ছা, আমরা এই দুইটা সংজ্ঞা দিব, একটা হলো ক্রান্তিকোণ, আরেকটা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কোণ। সুতরাং আমরা লিখতে পারি ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে আলোক রশ্মি আপাতিত হলে যে আপাতন কোণের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, অর্থাৎ প্রতিসৃত রশ্মি বিভেদ তল ঘেঁষে চলে যায়, সেই আপাতন কোণকে ক্রান্তিকোণ বলে। তারপর তোমরা এই চিত্রটা এঁকে দিবে, আর পূর্ণ অভ্যন্তরীণের জন্য এই চিত্রটা আঁকবে। সুতরাং আমি চিত্রটা এঁকে নিলাম আগে, তারপর আমরা সংজ্ঞাটা এখন লিখে দিচ্ছি। আচ্ছা, সর্বপ্রথম কি লিখবো আমরা? ক্রান্তিকোণের সংজ্ঞাটা। ক্রান্তিকোণের অপর নাম কিন্তু সংকট কোণ। যে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আপাতিত আলোক রশ্মি আপাতিত হলে আলোক রশ্মি আপাতিত হলে, যদি ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে আলোক রশ্মি আপাতিত হলে যে আপাতন কোণের জন্য প্রতিসৃত রশ্মি বিভেদ তল ঘেঁষে চলে যায়, বা প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, সেই আপাতন কোণকে ক্রান্তিকোণ বলে বা সংকট কোণ বলে। যেটাই লেখো, ক্রান্তিকোণ বলে। তারপর ওই চিত্রটা দিয়ে দিবা এবং বর্ণ বলবা
যে এ ও আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মিটা ওইটা। আচ্ছা, এরপরে আসো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা কিরকম? অবশ্যই ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যম হতে হবে। তার মানে এই কথাটা আমরা আবার লিখবো, ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে আলোক রশ্মি আপাতিত হলে আপাতন কোণ সংকট কোণ অপেক্ষা বড় হলে, লিখবো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আলোক রশ্মি আপাতন আলোক রশ্মি সংকট কোণ, আলোক রশ্মি সংকোণ কোণ অপেক্ষা বা ক্রান্তি কোণ অপেক্ষা, আলোক রশ্মি ক্রান্তি কোণ অপেক্ষা বড় কোণে, হ্যাঁ আলোক রশ্মি ক্রান্তি কোণ অপেক্ষা বড় কোণে আপাতিত হলে আলোক রশ্মি, আবার দেখো ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে আলোক রশ্মি ক্রান্তি কোণ অপেক্ষা বড় কোণে আপাতিত হলে আলোক রশ্মি প্রতিসরিত না হয়ে, প্রতিসরণ না হয়ে প্রতিফলন ঘটে, প্রতিফলন ঘটে। অর্থাৎ প্রথম অধ্যায়ে ফিরে আসে, অর্থাৎ প্রথম মাধ্যমে ফিরে আসে, এই ঘটনাকে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলে। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে বলে। এখানে আমরা কি পেলাম? যে কোণ সংকট কোণ অপেক্ষা বড় কোণ হতে হবে আর গণমাধ্যম থেকে হালকা মাধ্যম হতে হবে, তখনই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়। তা আমরা সংজ্ঞাটা অবশ্যই বুঝতে পেরেছি। এই দুইটা সংজ্ঞা কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত। শর্ত কি? এই যে এই সংজ্ঞার ভিতরে আছে, গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে আলোক রশ্মি আপতিত হতে হবে। আরেকটা হচ্ছে আপাতন কোণ ক্রান্তি কোণ অপেক্ষা বড় হতে হবে। যদি হয় তবে সেটাই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে। এরপরে চলো, এই যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কথা বললাম, এটা বাস্তবে কোথায় কোথায় ব্যবহার হয় সেই সম্পর্কে আমরা জানি। যে মরুভূমিতে মরীচিকার কথা বলা হয়েছে, তাই না? মরীচিকা মানে যেটা কাল্পনিক জিনিস। মরুভূমিতে মনে হচ্ছে সামনে পানি, অথচ পানির কোনো অস্তিত্বই নাই। দেখা যাবে পানি, কিন্তু পানি অস্তিত্ব, পানিটা বোঝা যাবে কিভাবে? যে একটা গাছ দেখা যাবে, গাছের প্রতিচ্ছবি যদি দেখা যায় নিচে, আমরা জানি পানির নিচে প্রতিচ্ছবি দেখা যায়, সেরকম প্রতিচ্ছবি যখন দেখা যাবে তখনই বোঝা যাবে কি এটা হলো মাটি। মাটির, এটা তো মাটি। এখানে একটা যদি কেউ এখানে যদি সে অবস্থান করে, আর এই কতটুকু জায়গায় বালুর উত্তাপের কারণে হালকা হয়ে যায়, বায়ুর তাপ কি হয়ে যায়? হালকা হয়ে যায়। সুতরাং একটা গাছের প্রতিচ্ছবি, এখানে যদি একটা গাছ থাকে, গাছের প্রতিচ্ছবি এই ঘন মাধ্যম, এটা কি ঘন, আর এটা হচ্ছে হালকা। এই ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে যখন আলোক রশ্মিটা প্রবেশ করে, আমাদের চোখে যখন প্রবেশ করে, তখন কি হয়ে যায়? এখানেই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা ঘটে। ক্লিয়ার?
তখন গাছটা কি কোথায় দেখা যায়? মনে হয় গাছটা কোথায় আছে? পানির নিচে, এরকম নিচে দেখা যায়। এটা একটা হচ্ছে মরুভূমিতে মরীচিকা কথা বলা হয়েছে, সেটা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণে প্রতিফলন। আরেকটা উদাহরণ হচ্ছে তোমাদের অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবার কি, পরীক্ষা যদি আসে তখন কি লিখবা? অপটিক্যাল ফাইবার হলো একটি প্লাস্টিকের খুব সরু ও নমনীয় নিরেট ফাইবার তন্তু। ক্লিয়ার? অপটিক্যাল ফাইবার হচ্ছে একটি কাচের, না একটি প্লাস্টিকের হতে পারে, কাঁচ বা প্লাস্টিকের খুব সরু ও নমনীয়, সরু মানে চিকন, নমনীয় মানে কি বাঁকা করানো যায়, নমনীয় অথবা নিরেট ফাইবার তন্তু। এই ফাইবারের পদার্থের প্রতিসরণাঙ্ক, হচ্ছে 1.7, আর ফাইবারের উপর অপেক্ষিত কম প্রতিসরণাঙ্ক 1.5 একটি আবরণ দেওয়া থাকে। তার মানে এখানে আবরণ দেওয়া থাকার কারণে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়। এইটা কোথায় ব্যবহার হয় অপটিক্যাল ফাইবার সেটা আমরা জানি। সেটা কোথায় ব্যবহার করা হয় কেউ বলতে পারবা? মেসেজে জানাইতে পারো যে স্যার হ্যাঁ ওইখানে ব্যবহার হয়, আলট্রাসোনোগ্রাফি নাকি, এটা যোগাযোগের ক্ষেত্রেও ব্যবহার হয়। আচ্ছা, আমরা আজকে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, প্রতিসরণ এগুলি নিয়ে আলোচনা করছি আজকে। ওইটার একটা সৃজনশীল আমি যদি দেখাই, তোমাদের বিভিন্ন বোর্ড দেখতে পারো, আমি একটা বোর্ডেরই দেখাই তাতে তোমাদের সুবিধা হবে। যে কুমিল্লা বোর্ড 2020 সাল, কুমিল্লা বোর্ড 2020 সালের যদি একটা প্রশ্ন দেখায়, ওইখানে বলা আছে, চিত্রটা হচ্ছে এরকম, এটা হচ্ছে এ মাধ্যম, এটা হচ্ছে তোমাদের বইয়ে কিভাবে লেখা আছে এ মাধ্যম, আর এটা হচ্ছে বি মাধ্যম। এই আপাতন কোণটা 60 ডিগ্রি দেওয়া আছে। কত ডিগ্রি? 60 ডিগ্রি। ফলে প্রতিসরণ কোণ বিভেদ তল ঘেঁষে চলে গেছে, তার মানে 90 ডিগ্রি হইল। সুতরাং এই 60 ডিগ্রি হচ্ছে ক্রান্তি কোণ। এই 60 ডিগ্রিটা কি কোণ? ক্রান্তি কোণ। ক্লিয়ার? কারো সমস্যা থাকলে বলো। এটা একেবারে সহজ একটা সৃজনশীল মনে হবে তোমাদের কাছে, যে ক্রান্তি কোণটা কত? ওয়ালাইকুম সালাম জেডিন আক্তার। আচ্ছা, এ মাধ্যমটা এখন বলো কোনটা ঘন কোনটা হালকা। দেখো আপাতত রশ্মি 60 ডিগ্রি, বিভেদ তল চলে গেছে, তার মানে কি অভিলম্ব দূরে সরে যেতে 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 বিভেদ তল ঘেঁষে গেছে, তার মানে কি এ মাধ্যমটা হচ্ছে ঘন। এটা কিন্তু উদ্দীপকে থাকবে না, রশ্মি দেখে বুঝতে হবে। তাই ব্র্যাকেটে লিখে দাও ঘন। আর এটা কি? হালকা। এটা হচ্ছে হালকা। এখন কতে বলছে যে প্রিজম কাকে বলে? প্রিজম চিনো? প্রিজম, যে আমরা যদি একটা আয়তাকার কাঁচ নেই সেটা কিরকম হবে? আমি যদি একটু দেখাইতে চাই তো দেখতেও পারবা যে প্রিজমটা দেখতে কেমন। আচ্ছা, তোমাদের প্রিজমটা দেখাচ্ছি একটু পরে, শুধু এটা একটু দেখো। প্রিজম হচ্ছে একটি স্বচ্ছ প্রতিসরক মাধ্যম, যে প্রতিসরক মাধ্যমে কি হয় না, দুইটি পৃষ্ঠ সমান্তরাল হয় না। যদি একটা কাঁচ ফলক নেই, মনে করো আমার হাতটা একটা কাঁচ ফলক, দেখো সমান্তরাল, এই পৃষ্ঠটা কি হবে? সমান্তরাল হবে। আর প্রিজমটা কি হবে না? সমান্তরাল হবে না, এই যে এরকম হবে, ত্রিভুজের মতন দেখতে। এটার মধ্যে 3টা ত্রিভুজ ক্ষেত্র আছে, 2টা আয়তক্ষেত্র আছে। 3টা ত্রিভুজ ক্ষেত্র, 2টা আয়তক্ষেত্র, সেটা কি সমান্তরাল না। এটাই বলা হয়েছে প্রিজম হচ্ছে, বুঝছো?
আচ্ছা, আমি যদি তোমাদেরকে দেখো, এটা একটা কাঁচ ফলক, এটা কি একটা কাঁচ ফলক, এটার দুইটাই কিন্তু সমান্তরাল, দেখো সমান্তরাল পৃষ্ঠ। সুতরাং প্রিজমটা কিরকম, প্রিজমটা হচ্ছে এই যে এরকম একটা প্রিজম, এটার দেখো সমান্তরাল না, এই যে এই পৃষ্ঠটা আর এই পৃষ্ঠটা কি, এই যে পৃষ্ঠটা সমান্তরাল না, ক্লিয়ার? আর এটা দেখো কয়টা আয়তক্ষেত্র, একটা, দুইটা, তিনটা আয়তক্ষেত্র। আর ত্রিভুজ ক্ষেত্র কয়টা, একটা, দুইটা, দুই পাশে দুইটা ত্রিভুজ আর তিনটা আয়তক্ষেত্র। সুতরাং এটাও কিন্তু এমসিকিউতে অনেক সময় আসে যে প্রিজমের কয়টি আয়তক্ষেত্র, কয়টি ত্রিভুজ ক্ষেত্র। এখানে তিনটা আয়তক্ষেত্র আছে, একটা, দুইটা, তিনটা আয়তক্ষেত্র, আর ত্রিভুজ ক্ষেত্র আছে এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ। সুতরাং প্রিজমটা হচ্ছে এরকম। আর প্রিজমে কিন্তু আমরা রং ধনু দেখতে পাই, বা সূর্যের যে 7টি রং আছে সেটা আমরা কি এটার সাহায্যে আমরা দেখতে পাই খুব সহজেই। যদি আমি স্লাইড করে ধরি, তখনই বাল্বের বিপরীত থেকে যদি ধরি, তখন এটা কি রং ধনুর 7টা কালার সে বিচ্ছুরণ করবে। কেন, 7টা কালারের প্রত্যেকটা কালারের বিচ্ছুরণ ক্ষমতা কিন্তু একরকম থাকে না। লাল বর্ণের বিচ্ছুরণ ক্ষমতা সবচেয়ে বেশি থাকে, আর লাল না, নীল রঙের বিচ্ছুরণ সবচেয়ে কম থাকে। তরঙ্গ দৈর্ঘ্য যার সবচেয়ে কম, যেমন লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, বিচ্ছুরণ কম। আর আকাশ নীল দেখি কেন, সেটাতে কি বলা আছে যে নীলের তরঙ্গ দৈর্ঘ্য কম কিন্তু বিচ্ছুরণ ক্ষমতা অনেক বেশি, এই জন্য আমরা আকাশ নীল দেখি। যাই হোক, প্রিজমটা হচ্ছে এরকম। প্রিজম হচ্ছে একটি স্বচ্ছ প্রতিসরক মাধ্যম যা দুটি তল সমান্তরালে থাকে না, অবস্থান করে না, এইটুকু লিখলে হবে। দুটি পৃষ্ঠ সমান্তরাল হয় না, তাকে প্রিজম বলে। আচ্ছা, খতে বলা আছে, আমি কখন লিখি নাই প্রশ্ন, খতে বলা আছে পাহাড়ি রাস্তা আঁকা বাঁকা জায়গায় 45 ডিগ্রি কোণে সমতল দর্পণ ব্যবহার করা হয় কেন? আমরা জানি যে যদি একটা পাহাড়ি রাস্তা থাকে এরকম, এখানে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা একটা কি সমতল দর্পণ স্থাপন করি, যাতে এই পাশে কোনো গাড়ি আসতেছে কিনা, এই পাশ থেকে কোনো গাড়ি আসতেছে কিনা এখানে সেটা দেখা যাবে। এই ড্রাইভারে এসে এখানে দেখবে ওই পাশে কোনো গাড়ি আছে কিনা, আবার ওই পাশের গাড়ি যখন আসবে এই দিক দিয়ে, তখন ওই দুই পাশের গাড়ি সে দেখতে পাবে। তার মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখা হয় কেন, যে ব্যাখ্যাটা কি লিখবা, ব্যাখ্যাটা কিন্তু সুন্দর হইতে হবে। পাহাড়ি রাস্তা চলাচলের জন্য অনেক সময় 90 ডিগ্রি কোণে বাঁকা থাকে, আমি যেটা দেখালাম 90 ডিগ্রি কোণে বাঁকা থাকে। এই বাঁক দেখার জন্য যথেষ্ট কি সাবধানতা অবলম্বন করতে হয়। অদৃশ্য বাঁকের বিপরীতে দিক থেকে আসা গাড়ি চালক পরস্পরকে দেখতে পাবে না, কারণ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকলে কোনোদিনই দেখা সম্ভব না। তাছাড়া বাঁকের অপর পাশে কিছু আছে কিনা তাও দেখা যায় না। এই কারণে এই সমস্যার সমাধানের জন্য, বিপদ থেকে এড়ানোর জন্য 45 ডিগ্রি কোণে বৃহৎ আকৃতির একটা সমতল দর্পণ বসানো হয়। এই ফলে গাড়ি চালক বাঁকের পাশে অন্য গাড়ি দেখতে পায়। আচ্ছা, এরপরে আসো গ নাম্বার প্রশ্নটা, যেটা আমার আলোচ্য বিষয়, সবচেয়ে ইম্পর্টেন্ট। সেটা বলছে বি মাধ্যম সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরাঙ্ক নির্ণয় করো। বি মাধ্যম সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরাঙ্ক নির্ণয় করো। বি মাধ্যম সাপেক্ষে এ মাধ্যমে প্রতিসরণাঙ্ক নির্ণয় করো। গতে বলা আছে যে বি এর পরিবর্তে সি মাধ্যম ব্যবহার করলে, বি এর পরিবর্তে সি মাধ্যম ব্যবহার করলে, আগে যে ক্রান্তিক কোণটা ছিল, আগে কত 60 ডিগ্রি ক্রান্তিক কোণ, ঠিক আছে, এই ক্রান্তিক কোণ অর্ধেক হলে, ক্রান্তিক কোণ অর্ধেক হলে, ক্রান্তিক কোণ যদি অর্ধেক হয় তো বি
ও সি এর মধ্যে কোনটি ঘনত্ব বেশি? গাণিতিকভাবে ব্যাখ্যা করো। আচ্ছা, তাই গ নম্বরের জন্য আমাদের কি দরকার? লেখো আপাতন কোণ বাংলা কথাটা অবশ্যই তোমরা লিখবা। θ1 কত? 60 ডিগ্রি। প্রতিসরণ কোণ কত? θ2 90 ডিগ্রি। সুতরাং এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক কি হবে? এ ইটা বি সমান sin θ1 বাই sin θ2। sin কত? 60 ডিগ্রি বাই sin 90 ডিগ্রি। sin 90 এর মান 1, sin 60 এর মান √3। কিন্তু বের করতে বলছে বি মাধ্যম সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক। সুতরাং বি মাধ্যম সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক কি সূত্রটা কি? বি ইটা এ 1 বাই এ ইটা বি সমান কত? 1 বাই √3। এই হলো উত্তর। আচ্ছা, আমার মানটা মনে ভুল হয়েছে। এখানে হবে কি হবে বলো? √3/2 হবে। √3/2। এটা যদি 2 দিই, কারণ sin 60 মান হলো √3/2, তাই না? এটা উল্টায় দিলে কি হবে? 2/√3। এই হলো আমাদের গ নম্বরের উত্তর। খুব সহজ, কিন্তু এখানে দুইটা সূত্র ব্যবহার করা হয়েছে। এ ইটা বি সমান sin θ1 বাই sin θ2। আপাতন কোণ প্রতিসরণ কোণ মান বসায় দেওয়া হলো এ ইটা বি। বের করতে হচ্ছে বি মাধ্যম সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরণ। তখন কি? বি ইটা এ বা বি এন এ সমান 1 বাই এ ইটা বি। তো 1 বাই এ ইটা বি মান বসাতে উল্টায় দিলে 2/√3 হলো। সুতরাং এটা একেবারেই সহজ, তাই না? এখন যদি নাইনা আসছো, এই অনেকদিন পর হাজিরা দিলে হবে না। খাতা কলম রেডি রেখে তারপর অঙ্কটা করতে হবে রে বাপ। হ্যাঁ, সবাই যদি ক্লাসে বসে থাকো হবে না, অবশ্যই খাতা কলম নিয়ে অঙ্কটা করার চেষ্টা করো। এটা একেবারে সহজ, তারপর অনেকে কিন্তু পারো না। এই জন্য আমি দেখাই দিচ্ছি যেন অবশ্যই তোমাদের শিখতে হবে। আচ্ছা, লাস্ট গ নম্বরে কি বলছে? গ বলছে আপাতন কোণ ঠিক থাকবে। আচ্ছা, এটার নাম মুছি আমরা। গ নাম্বার আপাতন কোণ প্রতিসরণ কোণ। আচ্ছা, ঘ নম্বরে কি বলছে? যদি এই যে এই চিত্রটা দেখো, এই চিত্রটা আবার একটু চেঞ্জ করতে পারবা। যে এ মাধ্যম ঠিক আছে, বি মাধ্যমটা আমি এটা পরিবর্তন করে সি মাধ্যম দিলাম, আর ক্রান্তি কোণ ছিল 60 ডিগ্রি, এর অর্ধেক হয়ে গেল 30 ডিগ্রি। এর যদি হয় যে ক্রান্তি কোণ যদি অর্ধেক হয়ে যায় আর বিবেতন গ্যাসে চলে যায়, প্রতিসরণ কোণ 90 ডিগ্রি যদি হয়, তবে এ মাধ্যম ঘন না বি মাধ্যম ঘন? আমরা এখানে আপাতন কোণটা কি লিখবো বলো? 60/2 সমান 30 ডিগ্রি, প্রতিসরণ কোণ 90 ডিগ্রি। সেই ক্ষেত্রে সুতরাং সি মাধ্যম না, কি মাধ্যম বলবো? এ মাধ্যম থাকে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক। এ মাধ্যম সাপেক্ষে বি সি মাধ্যমের প্রতিসরণাঙ্ক, এই সি লিখলাম। প্রতিসরণাঙ্ক এ সি কি হবে? sin θ1 বাই sin θ2। এখানে আমরা কি বসাবো? 30। দেখো, আমি আগের অঙ্কের সাথেই অ্যাডজাস্ট করাচ্ছি যাতে তোমরা সহজে বুঝতে পারো যে সূত্র তেমন পরিবর্তন না। কি করতেছি সেটা একটু খেয়াল করো। আপাতন কোণটা শুধু অর্ধেক হয়ে গেল, এটা প্রশ্নে বলে দিছে। দেখো, আপাতন কোণের মান ক্রান্তি কোণের মান কি হবে? অর্ধেক। যখনই প্রশ্নে ক্রান্তি কোণ বলবে
তখন এখানে রশ্মি কিন্তু থাকবে না, তখন বুঝতে হবে এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণ আমরা পেলাম কি বলো হাফ। কারণ sin 90 এর মান কত 1, sin 30 হাফ। এই হলো এই অংশটা। আর খ থেকে আমরা কি কি পেলাম বলো? খ থেকে পেয়েছি, আচ্ছা এটা মানে কি জানো? এটা মানে হচ্ছে ইটা সি বাই ইটা এ। এই যে এ ইটা বি মানে হচ্ছে ইটা সি বাই ইটা এ। ভালো করে খেয়াল করো, এ এর প্রতিসরণাঙ্ক এর মাধ্যম সাপেক্ষে সি এর প্রতিসরণাঙ্ক, এর প্রতিসরণাঙ্কটা নিচে হবে আর সি এর প্রতিসরণাঙ্ক উপরে হবে। আমরা উপরের অংশটা মুছে দিই, জায়গাটা একেবারে কম। যে গ থেকে পাই, গ হতে পাই কি পেলাম? এ ইটা বি কি পেয়েছিলাম? √3/2। এটা মানে কি? ইটা বি বাই না, ইটা এ নিচে চলে যাবে, প্রথমটা নিচে আর পরেরটা উপরে। এটাও কিন্তু মনে রাখতে হবে যে প্রথম এ মাধ্যমটা নিচে আর এখানে প্রথম এ মাধ্যম নিচে, কি হলো √3/2। আরেকটা কি পেলাম? যে বি ইটা এ, সেটা কি ছিল? 2/√3, 2/√3। এখানে এইটাও কিন্তু আমরা চেঞ্জ করতে পারি, ইটা বি ইটা এ উপরে 2/√3। এখন এটাকে 1 নং দাও, এটাকে 2 নং দাও, এটাকে 3 নং দাও। এই তিনটা সমীকরণকে আমরা কাজে লাগিয়ে এই যে এই প্রতিসরণগুলো কিন্তু বুঝতে হবে। এইটা বি মানে কি? ইটা বি উপরে ইটা এ নিচে, বি ইটা এ মানে কি? ইটা এটা নিচে, ইটা বিটা আর এটা এটা, প্রথমটা নিচে পরেরটা উপরে, প্রথমটা নিচে পরেরটা উপরে। এখন কোন দুইটা ভাগ করলে এ কাটা যাবে? আমি যদি এই দুটাকে ভাগ করি তা হবে, আমি যদি এই দুটাকে ভাগ করি হবে না, সি আসবে। তার মানে 1 নং এর সাথে 2 নং অথবা 3 নং যে কোনো একটা জিনিস ভাগ করলে আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে। যে আমি এটাও না লিখলে হতো, শুধু এটা লিখলে হতো 1 ভাগ কি 2, 1 ভাগ 2। 1 হচ্ছে ইটা সি বাই ইটা এ, নিচে হচ্ছে ইটা বি বাই ইটা এ সমান, উপরে হচ্ছে হাফ আর নিচে কি ইটা বি বাই ইটা কোথাও √3/2। এখন যদি আমি উল্টাইয়া দিই, দেন ইটা সি ইটা এ, উপরে উঠাই দিলাম ইটা এ ইটা বি, এটা হাফ, √2টা উপরে উঠে যাবে আর √3টা নিচে। এখন দেখো কি কি কাটা যায়, ইটা এ ইটা এ কাটা যাবে, কি থাকবে? বা ইটা সি ইটা বি সমান 1/√3। এখন যদি আড়াআড়ি গুণ করি, ইটা বি √3 ইটা সি। এখন বলো কে বড় কে ছোট? দেখাই যাচ্ছে বি মাধ্যমের প্রতিসরণাঙ্কটা বড়, এ মাধ্যমের প্রতিসরণাঙ্কটা ছোট। বি মাধ্যমের প্রতিসরণাঙ্কটা কি বড়, এ মাধ্যমের প্রতিসরণাঙ্কটা ছোট। অর্থাৎ বি ইটা বি গ্রেটার দেন ইটা সি। যেহেতু বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক বড় আর এ মাধ্যমের সি মাধ্যমের প্রতিসরণাঙ্ক ছোট, তাই বি মাধ্যমের কি হবে? ক্রান্তিক কোণ কি চাইছে? ঘনত্ব বেশি লিখবা। যেহেতু বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক বেশি আর সি মাধ্যমের প্রতিসরণাঙ্ক কম, তাই বি মাধ্যমটি অধিক কি ঘন, অধিক ঘন। ঠিক আছে, ঘনত্ব বেশি, অর্থাৎ বি মাধ্যমে ঘনত্ব বেশি। বি মাধ্যমে ঘনত্ব
বেশি। এইটুকু লিখে দিলেই হয়ে যাবে। তো এখানে কিন্তু সূত্র কিন্তু খুব অল্প ব্যবহার করা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকে ক্লাসে অংশগ্রহণ করেছ রিপা, তারপর জেরিন, মেহেদি হাসান রূপক, তারপর নাইনে হলো নাইনা, মেহনাজ সবার আগে আসছে, সবার প্রথমে আসছে আমাদের ফাতেমা বেগম ইমি মিস। যাই হোক, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে আবারই এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের এই জাতীয় আরো দুই একটা সৃজনশীল করিয়ে আমরা